কিছুদিনের মধ্যে তোমাদের জেনারেল সায়েন্সের এক্সাম শুরু হতে যাচ্ছে, এই জন্য আজকে আমাদের এই ভিডিওটা আনা। চলো শুরু করি। তো আমাদের এসএসসি জেনারেল সায়েন্সে কয়টা অধ্যায় আছে? 6টা অধ্যায় আছে। ফার্স্ট অফ অল আমরা যদি একটু বুঝি যে আমাদের অধ্যায় কয়টা আছে, 6টা অধ্যায় আছে। হ্যাঁ স্যার, 6টা অধ্যায় থেকে কোশ্চেন আসবে হলো 8টা, মানে সিকিউ আসবে 8টা। তো সিকিউ আসবে 8টা, অর্থাৎ আমার তুমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ মিনিমাম পাচ্ছ। হ্যাঁ, তো এই সবচেয়ে সহজ সিলেবাস তুমি বলতে পারো যে এসএসসি জেনারেল সায়েন্সের। হ্যাঁ, জেনারেল সায়েন্সের সিলেবাস এমনি সহজ, তারপর আমরা সাজেশন নিয়ে কেন আসছি। আহ, আসলে সাজেশন শুধুমাত্র ভালো স্টুডেন্টদের জন্য না, মেইন সাজেশন দেওয়া হয় হলো মিডিয়াম রেঞ্জের, যারা একটু কম পড়াশোনা করে তাদের জন্য। তো এই সাজেশন যেটা আমি আজকে দিব, এই সাজেশনে খুব শর্টে এবং প্রিসাইজ কিছু টপিক আমি উল্লেখ করছি, যেগুলো থেকে বিগত বছরের কোশ্চেন আসছে আর এবারও আসবে। আর এইগুলা করলে তোমার 80% ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর সবসময় মনে রাখবা, সাজেশন হলো একটা শর্টকাট, আর শর্টকাটে কখনোই তুমি 100তে 100 পাওয়ার মতো রেজাল্ট তুমি করতে পারবা না। সাজেশন তোমাকে 80% পর্যন্ত, 70% পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু তুমি যদি 100% কোনো একটা ফলাফল চাও, তাহলে অবশ্যই তোমাকে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে। তো আসো আমরা আজকে সাজেশনে দেখি। তো আমাদের আজকে ফার্স্ট অধ্যায় আছে হচ্ছে অধ্যায় 1, উন্নত জীবনধারা। যেই অধ্যায়তে আমাদের খাদ্যের বিভিন্ন উপাদান এবং আমাদের দেহের ওজন, স্বাস্থ্য নিয়ে কথা বলছে এবং বিভিন্ন ধরনের রোগ নিয়ে কথা বলছে। তো এই অধ্যায়তে ফার্স্টেই তোমাদের অবশ্যই জানতে হবে খাদ্যের উপাদানগুলো কি কি, তাদের উৎস, বৈশিষ্ট্য ও কাজ। এই জিনিসগুলো তোমরা যদি সুন্দর মতো প্র্যাকটিস করে যাও, অবশ্যই একটা সৃজনশীল বা তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন মিলে হলেও 6-7 মার্ক কমন পাওয়ার চান্স থাকবে। এখন খাদ্যের উপাদান বলতে কি কি আছে, এই আমিষ, শর্করা, ভিটামিন, চর্বি, এইসবগুলোর কথা বলছি এখানে উপাদান হিসেবে। তাদের উৎস, আমরা আমিষ থেকে পাই, মাছ মাংস থেকে আমিষ পাই। দেন আমরা চর্বি থেকে পাই, দুধ, তেল, এসব খাবার থেকে আমরা চর্বি ইনটেক পূরণ করি। দেন আবার যদি ভিটামিনসের গুরুত্ব ক্ষেত্রে গেলে তোমরা এই যে খনিজ পদার্থ, ভিটামিন এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসবে। ঠিক আছে, অনেক এমসিকিউ আসবে, এমনকি সিকিউ আসবে। সিকিউ, এসকিউ, অনেক কোশ্চেন আছে। হ্যাঁ, তোমরা একটু দেখবা। আর আমাদের এখানে পিডিএফ কমেন্ট সেকশনে কি কি সিকিউ, যদি তোমরা অ্যান্সার বা কি কি সিকিউ পড়ো, সেগুলা আমরা অ্যাড করে দিব, যাতে তোমাদের প্রস্তুতিটা আরেকটু ভালো হয়। হ্যাঁ, তো খনিজ পদার্থ, ভিটামিন, এগুলাতে অনেক ভিটামিন বি 12 এর নাম কি, ভিটামিন বি 6 এর নাম কি, এগুলো আসে। হ্যাঁ, বিএমআই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি স্টার দিয়ে রাখতে পারো। বিএমআই হচ্ছে 3 স্টার টপিক। বিএমআই সূত্রটা আমি লিখে দিচ্ছি। বিএমআই দিয়ে তোমার কোনো একটা না কোনো একটা কোশ্চেন আসবেই। বিএমআই কি? তোমার ভর, মানে ওজন, দেহের ওজন বাই উচ্চতা মিটার স্কয়ার, উচ্চতা স্কয়ার। ঠিক আছে, উচ্চতা সবসময় কিন্তু মিটারে থাকবে। তোমার উচ্চতা ফুট বা ইঞ্চিতে থাকতে পারে কোশ্চেনে, কিন্তু তোমার ওই ফিট বা ইঞ্চিকে মিটারে নিয়ে দেন এই বিএমআই ক্যালকুলেশন করতে হবে। বিএমআই 18.9 হলে, 18.9 নিচে হলে তার দেহের ওজন অনেক কম, তার উচ্চতা অনুযায়ী তার দেহের ওজন অনেক কম, তাকে বেশি বেশি খাওয়া দাওয়া করতে হবে। 18.9 থেকে 24.9 মধ্যে হলে সে হলো সুস্থ বা স্বাভাবিক ওজনধারী, মানে তার সে যেভাবে তাকে মেনটেন করতেছে ওভাবে মেনটেন করলেই হবে। এবং যদি তার 25 থেকে 29-এর মধ্যে হয়, তাহলে তার ওজন দেহের উচ্চতার তুলনায় একটু বেশি, অর্থাৎ তার একটু ডায়েট করতে হবে। কিন্তু যদি কারো বিএমআই 30-এর উপরে চলে যায়, তখন আমরা বলবো সে মৃত্যু ঝুঁকির দিকে চলে যাচ্ছে, কারণ তার দেহের ওজন মাত্রাতিরিক্ত বেশি, অনেক বেশি। তাকে ডায়েট এবং চিকিৎসকের পরামর্শ ও শারীরিক পরিশ্রম করতেই হবে। এবং বলবা যে 30-এর বেশি যদি কখনো আসে, তখন বলবে তার জীবন ঝুঁকির দিকে যাচ্ছে, কারণ সে তার দেহের ওজন অতিরিক্ত বেশি। ঠিক আছে, তো বিএমআই সম্পর্কিত এইসব কোশ্চেন আসবে, যে ওর বিএমআই নির্ণয় করো। ওর বিএমআই নির্ণয় করার পর তারপর ঘতে বলবে কি, যে ওর বিএমআইটা কি ঠিক ওর জন্য, আর যদি ঠিক না হয় তাহলে কি কি করণীয় তার বিএমআইকে সঠিক বিএমআইতে পরিণত করার জন্য। ঠিক আছে, আচ্ছা। দেন আমাদের খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, আমরা খাদ্য সংরক্ষণ করে রাখি বিভিন্নভাবে। যেমন গত বছরের ফল ফলাদি, আমরা 1 বছরের ফল ফলাদি আরেক বছর খাই। কীভাবে খাই? আমরা যে রিফ্রিজারেশনে আমরা ফ্রিজ করে রাখি, ফ্রিজিং। দেন বিভিন্ন প্রিজারভেটিভস ইউজ করে আমরা খাদ্য সংরক্ষণ করি। এইসব জিনিস, এই খাদ্য পদ্ধতি সম্পর্কে জানবা। যেমন মাদক আর এইডসের মধ্যে এইডসের ইম্পর্টেন্সটা একটু বেশি, যে এইডস কিভাবে হয়, এইডসের পূর্ণরূপ কি, এইডস কোন ভাইরাস, এইচআইভি ভাইরাসের মাধ্যমে এইডস ছড়ায়, এইডস যদি রোগের প্রতিরোধ বা প্রতিকার হিসেবে আমরা কি কি করতে পারি, এইসব কোশ্চেন নিয়ে এটা সিকিউ আসতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ। কিন্তু বিএমআইটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর এই যে খাদ্যের
বিভিন্ন উপাদান, এটা মোস্ট ইম্পর্টেন্ট হবে। এই দুইটা টপিক পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পাবা। হ্যাঁ, যদি আমরা নেক্সট স্লাইডে যাই, অধ্যায় 2 যেটা হলো জীবনের জন্য পানি। এই চ্যাপ্টারটা খুবই সহজ। আর তোমরা এই চ্যাপ্টার থেকে, আমি জানি বেশিরভাগ স্টুডেন্টরা এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করো। বানিয়ে লেখার মতো একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারে তোমার কিছু এমসিকিউ আসে আর সংক্ষিপ্ত প্রশ্ন আসে, যেগুলা যে এই যে পানির ধর্ম, বৈশিষ্ট্য, গঠন। ধর্ম কি, ওর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ও তারপর ওর পিএইচ কত, ও দেখতে কিরকম, এগুলা। আর গঠন, পানি কি H2O, রাইট? H2O কিভাবে থাকে, এইভাবে থাকে, এইচ আর এই যে দুইটা হাত, ও এর দুইটা হাত। এই যে পানির গঠন কি, পানির গঠন এইটাই, ঠিক আছে? এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আসলে সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। দেন সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই অধ্যায় থেকে যে জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা। এখন জলজ উদ্ভিদ, বিভিন্ন ধরনের উদ্ভিদ পানিতে জন্ম হচ্ছে। কি, শাপলা ফুল, তুমি সবচেয়ে কমন উদাহরণ, কচুরিপানা, শাপলা ফুল, এইসব উদ্ভিদ পানিতে জন্মগ্রহণ করতেছে, পানিতে বড় হচ্ছে। এখন ওদের একটা উদ্ভিদের বড় হওয়ার জন্য কি লাগে? উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে, তাহলে ওর কি লাগে? ওইটার জন্য আলো, কার্বন ডাইঅক্সাইড, রাইট? আলো আর কার্বন ডাইঅক্সাইড, আর ওর মধ্যে ক্লোরোফিল থাকে, ওইটা দিয়েও খাদ্য তৈরি করে। এখন পরিষ্কার পানি কেন প্রয়োজন আমাদের? এখন যদি মনে করো তোমার একটা জায়গার, একটা পুকুরের পানি ময়লা, তাহলে কি ওটা ঘোলাটে, ওটার মধ্যে ময়লার পরিমাণ বেশি, মানে পানির ঘনত্বটা বেশি হয়ে গেছে ময়লার কারণে। আচ্ছা, এখন ঘনত্বটা বেশি হলো, উদ্ভিদের কি সমস্যা? উদ্ভিদের সমস্যা হলো সূর্যের আলো দরকার উদ্ভিদের। হ্যাঁ, তো সূর্যের আলো দরকার। যখন পানির ঘনত্ব বেড়ে যায় ময়লার কারণে, পানি ঘোলাটে হয়ে যায়, তখন এই সূর্যের আলোটা পানিকে ভেদ করে এই উদ্ভিদের কাছে আসতে পারে না। যার কারণে কি হয়? উদ্ভিদের খাদ্য তৈরিতে ব্যাঘাত ঘটে। উদ্ভিদের খাদ্য তৈরিতে ব্যাঘাত ঘটলে কি হয়? উদ্ভিদ মারা যায়। এখন এই যে উদ্ভিদটা মারা গেল, উদ্ভিদকেই উৎপন্ন করে, অক্সিজেন উৎপন্ন করে, যেইটা আবার এইসব প্রাণীর লাগে, রাইট? তাহলে এভাবে কি, তাহলে উদ্ভিদ মারা গেলে এই অক্সিজেন তৈরি হবে না প্রাণীর, সে অক্সিজেনের অভাবে আবার প্রাণীর সংকট দেখা যাবে, প্রাণী মারা যাবে, প্রাণীর বসে বসে অসুবিধা হবে। এই সব, এই যে কথাটা আমি বললাম, এটা একটা মেইন পয়েন্ট এই যে এই টাইপের কোশ্চেনের জন্য, ঠিক আছে? এই পয়েন্টটা অবশ্যই উল্লেখ করবা। আরও পয়েন্ট আছে যেটা তোমরা বই থেকে একটু দেখে নিবা। দেন পানির মানদণ্ড। আচ্ছা, কিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো আচ্ছা এই জায়গার পানিটা ঠিক, এই জায়গার পানিটাতে উদ্ভিদ ও যে প্রাণী অর্থাৎ মাছ, এগুলো সঠিক মতো বসবাস করে বাঁচতে পারবে? সেসব জিনিস করে আমরা বলি মানদণ্ড, যেটা যেসব জিনিস দেখে আমরা নির্ধারণ করি যে পানিটা শুদ্ধ না বিশুদ্ধ, অশুদ্ধ। এখন পানির মানদণ্ডদের মধ্যে পিএইচ, পানির পিএইচ একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, পানির পিএইচ, তারপর লবণাক্ততা। হ্যাঁ, যেমন তোমরা জানো যে এই ইলিশ মাছ কিন্তু সামুদ্রিক মাছ, কিন্তু যখন ওদের ডিম পাড়তে হয় তখন ওরা কি আসে? মিঠা পানিতে চলে আসে। কারণ কি? ডিম সমুদ্রের লবণের কারণে পচে যায়। ওইখানে যদি ইলিশ মাছটা ডিম পারতো তাহলে ওইখানে ডিমগুলো নষ্ট হয়ে যেত। যার কারণে ওরা শুধুমাত্র ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে মিঠা পানিতে অর্থাৎ নদীতে এসে ডিম পারে। তাহলে যদি মনে করো এই আমাদের নদীর পানি অতিরিক্ত লবণাক্ত হয়ে যায়, তাহলে এই মাছগুলো কই গিয়ে ডিম পারবে? বা অন্য মাছ যেগুলো ডিম পারে ওগুলো কি সব নষ্ট হয়ে যাবে লবণের কারণে? যার কারণে এইসব কিছু জিনিস আছে, যেমন পিএইচ অতিরিক্ত কমে গেলে অ্যাসিডিক হয়ে যায়। অ্যাসিডিক হয়ে গেলে ওইখানে মাছ বাঁচতে পারে না, মাছের ওইখানে উদ্ভিদও ঠিকমতো খাদ্য উৎপাদন করতে পারে না। এইসব কথাই হলো পানির মানদণ্ডতে বলা। পানির বিশুদ্ধকরণ পদ্ধতি। আচ্ছা, বিভিন্নভাবে আমরা ময়লা পানি পরিষ্কার করি না, এইটাই হলো বিশুদ্ধকরণ পদ্ধতি। কিছু পদ্ধতি আছে, পাতন, আংশিক পাতন, দেন ফিল্ট্রেশন, দেন তারপরে কিছু ক্লোরিনেশন আছে। ক্লোরিনেশন হলো বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য দিয়ে ময়লা পানিকে পরিষ্কার করা হয়। এই পদ্ধতিটাকে আমরা বলি ক্লোরিনেশন। ওই সব রাসায়নিক পদার্থের মধ্যে ক্লোরিন এই মৌলটা বেশি আছে, মানে যেসব এই রাসায়নিক পদার্থ যেগুলো দিয়ে আমরা ময়লা পানিকে বিশুদ্ধ করি, সেই সব পদার্থের মধ্যে ক্লোরিন এই মলিকিউলটা প্রত্যেকটা প্রায় সবগুলাতেই উপস্থিত। যার কারণে আমরা এই পদ্ধতির নাম দিই ক্লোরিনেশন। ঠিক আছে, এটা কঠিন কিছু না, একটু দেখে নিবা। আর পানি দূষণের কারণ ও প্রভাব, এইটা অনেক ইম্পর্টেন্ট। এটা 3 স্টার হইলে এটা 2 স্টার, আর এইটা 3 স্টার। ঠিক আছে, তো এটাই ছিল অধ্যায় 2। ইজি, ইনশাল্লাহ তোমরা পারবা। নেক্সটে হলো অধ্যায় 3, হৃদযন্ত্র যথাযথ। অনেক বড় অধ্যায়, অনেক পার্ট আছে অধ্যায়টার মধ্যে। হ্যাঁ, অধ্যায়টার মধ্যে অনেকগুলো পার্ট আছে, তো এই পার্ট তোমরা পড়ে যাবা। ঠিক আছে, পার্ট কি? প্রথম পার্টের মধ্যে আমরা আছে যে রক্ত কি, রক্তের উপাদান, রক্ত কাকে বলে এটা অবশ্যই জানতে হবে। রক্তের উপাদান অর্থাৎ রক্তরস ও রক্তকণিকা। তারপর এই সিরাম কাকে বলে, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট স্যার, যে কোনো একটা বোর্ডে এটা আসবে, যে কোনো একটা বোর্ডে সিরাম কি এটা আসবে। হ্যাঁ, রক্তরসের কাজ, এটা 1 স্টার বা 2 স্টার দিয়ে রাখো। এইটা হইলো 5 স্টার। তোমার সিকিউ আসলো না, ধরলাম সিকিউ আসলো না এই টপিক নিয়ে, কিন্তু এমসিকিউ শর্ট কোশ্চেন নিলেও অনেক নাম্বার এইখান থেকে আসবে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। হ্যাঁ, এখন লোহিত রক্তকণিকার কি বলবা? লোহিত রক্তকণিকা কি, ওর রং কি,
ও ওর কোনো ভাগ আছে কিনা এবং আমাদের দেহ ওর পরিমাণ কীরকম, ওর কাজ কি, এই জিনিসগুলো পড়তে হবে। এখানে ওদের কি কি পড়তে হবে, ওদের পরিমাণ, দেহে পরিমাণ, পরিমাণ, কাজ আর প্রকারভেদ, প্রকারভেদ, ঠিক আছে? এই তিনটা জিনিস পড়বা। কার কারটা পড়বা? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকার, এই তিনটা জিনিস পড়বা। আচ্ছা, তারপর কি রক্তের বিভিন্ন ধরনের রোগ ও রক্তের গ্রুপ। রক্তের বিভিন্ন ধরনের রোগ অর্থাৎ তুমি যদি তোমার দেহে তোমার দরকার, মনে করো 100 লোহিত রক্তকণিকা তোমার দরকার, কিন্তু হঠাৎ এটা বেড়ে গেল, মানে তোমার 1 মিনিটে 100 উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু 1 মিনিট এখন 200 উৎপন্ন হচ্ছে, এটা একটা রোগ, ঠিক আছে? এইটাই রক্তের বিভিন্ন উপাদানের পরিমাণের উপর ভিত্তি করে কিছু রোগ এর সম্পর্কে বর্ণনা করা আছে, এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ আসবে। দেন রক্তের গ্রুপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট স্যার। রক্তের গ্রুপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ, এসকিউ অ্যান্ড এমসিকিউ, বিকজ এই রক্তের গ্রুপ তোমার কে সার্বজনীন দাতা, কে সার্বজনীন গ্রহীতা, কার অ্যান্টিবডি কি। যেমন ব্লাড গ্রুপ এর অ্যান্টিজেন এ আছে কিন্তু অ্যান্টিবডি বি, এভাবে এটা বুঝতে হবে কোনটাতে কি আছে, ঠিক আছে? দেন আরএইচ ফ্যাক্টর হলো ওই যে মাতার গর্ভে আরএইচ প্লাস, মাতা আরএইচ প্লাস কিন্তু তার গর্ভে আরএইচ নেগেটিভ যদি সন্তান গর্ভবতী হয় সে, তখন তার কি কি কমপ্লিকেশনস আসতে পারে, এটা নিয়ে আরএইচ ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট টপিক। দেন হার্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইজ হার্ট কি মানে হৃৎপিণ্ডের গঠন ও চিত্র, মাস্ট, চিত্র, ঠিক আছে? গঠন ও চিত্র মাস্ট। দেন ধমনীয় শিরা ও কৈশিক জালিকা, এটা 2 স্টার। এটা তোমার মেইনলি কৈশিক জালিকা কাকে বলে, অর্থাৎ এটা জ্ঞানের জন্য আসতে পারে, আর ধমনী শিরার পার্থক্য এটা অনুধাবনের জন্য আসতে পারে। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল আর অ্যাটেরিওস্ক্লেরোসিস কাকে বলে, এটা অনেক সময় আসছে, এই জন্য আমি এটা উল্লেখ করে দিচ্ছি আলাদাভাবে। কোলেস্টেরলের মধ্যেই এই টপিকটা আছে। এটা হলো কি তোমার ধমনীতে অতিরিক্ত কোলেস্টেরল বা চর্বি জমার কারণে এটা হলো ধমনী মোটা হয়ে যাওয়ার কারণে রক্ত সঞ্চালনে সমস্যা হয়, অর্থাৎ ধমনীতে চর্বি জমে, যার কারণে এটাকে বলি আর্টারিওস্ক্লেরোসিস। এই রোগটার নাম হলো আর্টারিওস্ক্লেরোসিস। দেন ডায়াবেটিস তো আমরা জানি, তো এই রোগ আসলে তোমার এই উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস দিয়ে সিকিউ আসতে পারে। আর যদি না আসে, কিন্তু এই যে হার্ট আর এই যে রক্তকণিকা, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হার্টের চিত্রটা অবশ্যই একে প্র্যাকটিস করে তারপর এক্সাম হলে যাবা। দেন অধ্যায় 7 আমাদের আছে অ্যাসিড, ক্ষার ও লবণ। অধ্যায় 7 তোমাদের মেইন ভয় থাকে হলো সিম্বল। এটার উদ্দীপক আসবে তোমার সিম্বল আকারে, অর্থাৎ তোমার এরকম কিছু দেওয়া থাকবে যে HCl প্লাস NaOH, HCl প্লাস NaOH হইলো কি NaCl প্লাস H2O, এরকম কিছু হইলো। বা তোমাকে বলবে এই যে এই NaClটা থাকবে না, এখানে একটা বক্স করে NaH2, এভাবে H2O, এখানে একটা কোশ্চেন সাইন বললো। তোমার গতে বলবে কোশ্চেন সাইনে কি হবে, মানে কোশ্চেন সাইন এখানে কোন পদার্থটিতে হবে, পদার্থটির বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর এই ঘোরাতে মানে ঘতে গিয়ে বললো যে এই উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া এবং উদ্দীপকের বিক্রিয়াটির গুরুত্ব প্রাত্যহিক জীবনে বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকের এই বিক্রিয়াটা কি? প্রশমন বিক্রিয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্যার। প্রশমন বিক্রিয়া আমি এখানে উল্লেখ করে দিছি সাজেশনে, বাট প্রশমন বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট। এটা গুরুত্ব কি? প্রশমন বিক্রিয়া কি? ফার্স্ট অফ অল সহজ কথা, অম্ল ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। সবসময় রাখবা, এই যে অম্ল ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, একেই আমরা বলি প্রশমন বিক্রিয়া। হ্যাঁ, তো এইটা নিয়ে কোশ্চেন আসার চান্স অনেক বেশি। তো তোমরা সাধারণভাবে অ্যাসিড, ক্ষার ও লবণ, এই চ্যাপ্টারে অ্যাসিড, ক্ষার ও লবণ কাকে বলে জানবা, এদের ও কাজ, ঠিক আছে? কাকে বলে ও কাজ, এক্সাম্পল প্লাস এক্সাম্পল। হ্যাঁ, প্লাস এক্সাম্পল, এখানে না বড় করে লিখে দিই। এক্সাম্পল ইজ মাস্ট, এটাতে 3 স্টার, ঠিক আছে? এক্সাম্পল বলতে কি, যেমন এই যে HCl H2SO4 NaOH, অর্থাৎ কেমিক্যাল ফর্মগুলা, এগুলো একটু কষ্ট হইলেও এগুলো দেখে যাওয়া যে HCl এটা কি বলে, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটা কি অ্যাসিডের মধ্যে। H2SO4 এটা কি? সালফিউরিক অ্যাসিড, এটা অ্যাসিড। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি? এটা একটা ক্ষার। তারপর NaCl, এটা কি? এটা খাবার লবণ, ঠিক আছে? এইসব আরো অনেকগুলো আছে, ওগুলো দেখে যাবা, কারণ এখান থেকে এমসিকিউ আসবে। এখান থেকেই তোমার সিকিউ আসলেও তোমাকে ডাইরেক্ট বলবে না যে লবণ আর পানির বিক্রিয়া করো, তোমাকে বলবে যে এই যে এইভাবে যে NaCl প্লাস H2 ইকুয়ালস টু হোয়াট, এটা বলতে পারে, বা বলতে পারে টিচার
পড়া ছিল ইসে যে একটা এই সালফিউরিক অ্যাসিডের বোতল নিয়ে আসলো এবং একটা পদার্থের উপরে ঢালার কারণে পরিণতিতে সে লবণ ও পানি পেল। যেই পদার্থের উপরে ঢালা হলো সেই পদার্থটা কি, এখন তুমি যদি জানোই না কি H2SO উপর যে ঢালছে ওইটাই কি তুমি জানো না, তাহলে তুমি যার উপরে ঢালছো ওইটা বুঝবা কিভাবে? যার কারণে এই সিম্বলগুলো অবশ্যই পড়ে যেতে হবে। আচ্ছা, তো এটাই ছিল অ্যাসিড, লবণ ও ক্ষার এগুলা। দেন পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ ও প্রতিকার, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কোন একটা না কোন একটা বোর্ডে আসবে, ঠিক আছে? কোন একটা না কোন একটা বোর্ডে এটা আসবে যে পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ ও প্রতিকার। অ্যাসিডিটির কারণ কি? অতিরিক্ত টক জাতীয় অতিরিক্ত অ্যাসিডিক খাবার খেলে বা অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে কি হয়, আমাদের এই খাবারটা হজম করার জন্য পাকস্থলীতে HCl নিঃসরণটা বেশি হয়। আমাদের পিএইচটা থাকে 2 এর নিচে নেমে যায়। যখন পিএইচ কমে যায় তখন আমরা কি অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটি মানে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে আমাদের পাকস্থলীতে। তখন আমরা কি করব? তখন আমরা অ্যাসিডকে প্রশমিত করার জন্য আমরা ক্ষারীয় পদার্থ খাবো। ক্ষারীয় পদার্থ তো আমরা কিভাবে খাই? ক্ষারীয় পদার্থ কোনগুলো? আমরা অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিড, অ্যান্টি অ্যাসিড, অ্যান্টাসিড। অ্যান্টাসিড কি? বিভিন্ন ওষুধ, যেই ওষুধগুলো কি দিয়ে তৈরি করা হয়? ক্ষার দিয়ে তৈরি করা হয়। এই ওষুধগুলো পেটের মধ্যে ঢুকে প্রশমন বিক্রিয়া ঘটানোর মাধ্যমে ওই অ্যাসিডীয় পরিবেশকে প্রশমিত করে নর্মাল পরিবেশ বা নিউট্রাল পরিবেশে পরিণত করে, যার কারণে আমরা প্রশান্তি পাই। এটাই হলো কি কারণ ও প্রতিকার। আর পিএইচ কি? পিএইচ হলো পিএইচ কি এটা সংজ্ঞা অবশ্যই লাগবে। পিএইচ হলো হাইড্রোজেনের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমই হলো পিএইচ। পিএইচ এর মান, এই মান বলতে অ্যাসিডের পিএইচ কত? অ্যাসিডের পিএইচ ইজ লেস দেন 7, ঠিক আছে? বেসের পিএইচ কত? গ্রেটার দেন 7। ওয়াটার কত? ওয়াটার ইকুয়াল টু 7। এই জিনিসগুলা, ঠিক আছে? এখন তোমাকে বলবে এ পদার্থটির পিএইচ 5, এটি কোন ধরনের পদার্থ? তখন তোমার অপশনে থাকবে অ্যাসিড, ক্ষার, লবণ, অনেকটা কিছু, কোনোটিই নয়। তখন তুমি কি বলবা? তখন বলবো যেহেতু পিএইচ 7-এর নিচে 5 বলছে, তাহলে হ্যাঁ ওটা একটা অ্যাসিড, শেষ। এটার জন্য এটা বলছে যে এর মান জানতে। পিএইচ এর গুরুত্ব অবশ্যই দরকার। পিএইচ এর একটু তারতম্যের কারণে অনেক সমস্যা হইতে পারে। যেমন কিরকম? মাটির জিনিসটা খেয়াল করো। মাটির পিএইচ যদি 8-এর উপরে চলে যায়, ঠিক আছে? 8-এর উপরে চলে যায় বা 8-এর নিচে নেমে যায়। 8-এর নিচে নেমে গেল, হলো 8-এর নিচে নামছে, অর্থাৎ কি ওর অ্যাসিডিক হচ্ছে, মাটিটা অ্যাসিডিক হয়ে গেছে। অ্যাসিডিক মাটিতে তো সকল ফসল উৎপাদন ঠিক হয় না, ভালো হয় না। তখন আমরা কি করি? তখন আমরা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করি, যেই সারগুলো হচ্ছে ক্ষারীয় সার, যের মধ্যে ক্ষারীয় পদার্থ থাকে। এই জিনিসটাই হলো এই যে পিএইচ এর গুরুত্ব, যে পিএইচ এর একটু তারতম্যের কারণে একটা বড় সমস্যা হতে পারে। এটার কারণে পিএইচ এর মান সঠিক রাখা অনেক ইম্পর্টেন্ট। প্রশমন বিক্রিয়ার প্রয়োজনীয়তা যা আগেও বলছি, তো এটা ইম্পর্টেন্ট, এটা 3 স্টার হলে এটা 2 স্টার, ঠিক আছে? অধ্যায় 7 থেকে বেশি টপিক নাই, একটু প্রিসাইসলি যদি তুমি একটু গুছিয়ে পড়ো তখন দেখবা জিনিসটা অনেক ছোট। তোমার এটা আমি যখন আমাদের স্টুডেন্টদের নোট করাইছি, পুরো অধ্যায়টা 6-7 পেজের মধ্যে হয়ে গেছে। 6-7 পেজের মধ্যে হোল নোট হয়ে গেছে। তো ওই 6-7 পেজের মধ্যে হোল নোট হয়ে গেলে 6-7 পেজ পড়তে পারবো না তুমি? অবশ্যই পারবা। যার কারণে কোনো ভয় পাওয়ার কিছু নাই, কারণ তোমাদের জেনারেল সায়েন্সের চ্যাপ্টার যথেষ্ট ইজি আর যথেষ্ট শর্ট। বল, অধ্যায় 10 বল মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি বলবো যে বলের থেকে অ্যান্সার করো। ম্যাথ থাকবে ইনশাল্লাহ, ম্যাথ থাকলে ম্যাথ অনেক সহজ ম্যাথ থাকবে। যেই ম্যাথ হলো এই যে নিউটনের দ্বিতীয় সূত্র, F ইকুয়ালস টু ma, এইখান থেকে ম্যাথ থাকবে, ঠিক আছে স্যার? F কি? বল। M কি? বস্তুর ভর। আর A কি? ত্বরণ, ঠিক আছে? তোমাকে বলে দিবে যে কোন একটা গাড়ির ভর হলো 100 কেজি, গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এগোচ্ছে, গাড়িটির উপর প্রযুক্ত বল কত ছিল? ডাইরেক্ট তুমি বের করো। অথবা এই এম আর এফ এর মান দেওয়া থাকবে, অর্থাৎ ভর আর প্রযুক্ত বল এর মান দেওয়া থাকবে, বলবে যে গাড়িটির ত্বরণ কত। এই সূত্র থেকেই তোমার একটা আসবে, ঠিক আছে? দেন নিউটনের প্রথম সূত্র ও উদাহরণ সমূহ, ঠিক আছে? উদাহরণ সমূহ বলতে কি? মনে করো বিভিন্ন ঘটনা উদ্দীপকে বলে দেয় যে একটা ঘটনা ঘটছে। যেমন আমি যদি বলি যে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, ক্রিকেট ম্যাচে বলারে বল করলো ও ব্যাটসম্যান ক্রিকেট বলে আস্তে করে লাগালেও দেখা যায় কি বলটা খুব দূরে গিয়ে পড়লো। এই ঘটনাটার কারণ কি? এটা জানতে চাইছি তোমার 3 নম্বর কোশ্চেন, অর্থাৎ গতে। হ্যাঁ, তখন আমরা কি বলি যে উদ্দীপকের ঘটনাটি নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। কারণ কি? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে ওই যে যখন বলার বল করছে এটা হলো ক্রিয়া, যখন ব্যাটসম্যান ওইটা মারছে তখন কি হয়েছে? এটা প্রতিক্রিয়া হয়েছে, যার কারণে এটা আস্তে মারলেও অনেক দূরে গিয়ে পড়ছে। এখন
তো এইসব ঘটনাগুলা থেকে সিকিউ আসছে এবং এবারও আসবে। জড়তা কাকে বলে এবং প্রকারভেদ, জড়তা অর্থাৎ স্থির জড়তা, গতি জড়তা, এটা নিয়ে এখান থেকে এসকিউ সবসময় ঘ নাম্বারের কোশ্চেন এসে থাকে। ঘ নাম্বারে না আসলেও শর্ট কোশ্চেনে এটা আসার চান্স অনেক বেশি। ঘর্ষণ বল ও প্রকারভেদ, এটা তুমি ক আর খ এর জন্য পড়ে যেতে পারো। দেন বলের বিভিন্ন প্রকারভেদের সংজ্ঞা বেশিরভাগ আসে না, আসলেও ওই ক নম্বরের প্রশ্নতে আর সংক্ষিপ্ততে আসতে পারে। আচ্ছা, নেক্সট লাস্ট অধ্যায়, যেটা হলো অধ্যায় 11, আমাদের তড়িৎ। এখন তড়িৎের থেকে ম্যাথ আসে। ম্যাথ কোথা থেকে আসে? ক্ষমতা। তড়িৎ ক্ষমতা থেকে ম্যাথ আসে, এই যে এখান থেকে ম্যাথ আসে। ম্যাথ কি? পি, প্রথমত ক্ষমতার সূত্র কি? ভি আই। আর হলো ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তির সূত্র কি? পি টি বাই 1000। ঠিক আছে, ব্যয়িত শক্তির একক কি স্যার? ব্যয়িত শক্তির একক হচ্ছে ইউনিট। আর ক্ষমতার একক কি? ক্ষমতার একক ওয়াট। এই যে ইউনিট, ইউনিটকে বলা হয় কিলো ওয়াট আওয়ার। ঠিক আছে, কিলো ওয়াট আওয়ার। এখন এখান থেকেই তোমাদের ম্যাথ আসবে, যে বলে দিবে যে কোন 20 ওয়াটের এতগুলা বাল্ব জ্বলতেছে, প্রতিদিন 6 ঘন্টা করে চলে, তাহলে বলবে যে ফেব্রুয়ারি মাসে ওর বিল কত আসে, তোমাকে 1 ইউনিট সমান 10 টাকা বা 2 টাকা এভাবে বলে দিবে। তাহলে তোমার এখানে একটা জিনিস খেয়াল রাখার বিষয়, যেই মাসের কথা বলছে ওই মাসে কত দিন আছে। এখন ফেব্রুয়ারি মাসে তো 28 দিন থাকে, আবার জানুয়ারি মাসে কত দিন থাকে? 31 দিন থাকে। তো এটা তোমাদের হিসাব করে ক্যালকুলেট করতে হবে, খেয়াল করে। হ্যাঁ, দেন আমাদের তড়িৎ বর্তনী কি ও প্রতীক সমূহ থেকে এমসিকিউ আসছে বিগত বছরে, এবার বছর আসবে ইনশাল্লাহ। বিভিন্ন প্রতীক সমূহ, অর্থাৎ এই যে যেমন এটা কিসের প্রতীক? ব্যাটারির প্রতীক। দেন এটা কি? এই যে এটা কিসের প্রতীক? এটা রোধের প্রতীক। এগুলা এমসিকিউতে এই প্রতীকগুলো থাকবে এবং তোমাকে জিজ্ঞেস করবে নিম্নে এই প্রতীকটি কি নির্দেশ করে। তখন তোমাদের বলতে হবে যে এটা কোষ নির্দেশ করে এবং এটা রোধকে নির্দেশ করে। ব্যাটারির কার্যক্রম, শর্ট একটা বর্ণনা আছে বইয়ের মধ্যে ব্যাটারির কার্যক্রম, যে ব্যাটারি এইভাবে থাকে, মাঝখানে একটা ইলেকট্রোড থাকে, দেন এখানে অ্যানোড, এটা ক্যাথোড, কিভাবে তড়িৎ পরিবাহিত হয় এটাই তোমাকে একটু বুঝে বলে দিতে হবে। এটা সংক্ষেপে এসকিউতে আসার চান্স অনেক বেশি। এসকিউতে না আসলেও তোমার এই অনুধাবনে আসতে পারে। হ্যাঁ, আর এগুলো এমসিকিউ স্যার, এমসিকিউ। আচ্ছা, দেন কি তড়িৎ বিশ্লেষণ ও এর কার্যকারিতা। তড়িৎ বিশ্লেষণ ও এর কার্যকারিতা, তড়িৎ বিশ্লেষী পদার্থগুলো মনে রাখতে হবে। তড়িৎ বিশ্লেষী পদার্থগুলো মনে রাখতে হবে। AgNO3, সিলভার নাইট্রেট, মোস্ট ইম্পর্টেন্ট কপার সালফেট, সিলভার নাইট্রেট, এগুলো বিগত বছরের কোশ্চেন এইগুলো দিয়ে আসছে, কিন্তু বইয়ে আরো 4-5টা আছে, ওগুলো একটু দেখে যাওয়া। আর তড়িৎ বিশ্লেষণ কিভাবে ঘটে, অ্যানোডে কে যায়, ক্যাথোডে কে যায়, কি হয় ঘুরে ফিরে, এটা তাহলে তড়িৎ বিশ্লেষণের কার্যকারিতা, ইলেকট্রোপ্লেটিং, তারপর ওই তড়িৎ মুদ্রণ, ওগুলা আসতে পারে। এটা 2 স্টার টপিক স্যার, এইটা 5 স্টার টপিক। ঢাকা বোর্ডে মনে করো ভুল ক্রমে মিস হয়ে গেল, অন্য বোর্ডে আসবে তড়িৎ ক্ষমতা নিয়ে কোশ্চেন, অর্থাৎ ম্যাথ আসবে। এই টাইপের একটা কোশ্চেন আসার চান্স অনেক বেশি অনুধাবন বা শর্ট কোশ্চেনে। যে 220 ভোল্ট 60 ওয়াট বলতে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় অর্থাৎ 220 ভোল্টের কোনো বাল্ব, মানে বাল্বের ক্ষমতা, বাল্বের গাড়িগুলো লেখা থাকে, কি লেখা, তাহলে এটা কি? আমাদের 220 ভোল্ট, আমাদের বাসা বাড়িতে 220 ভোল্ট থাকে। তো এটা দিয়ে বোঝায় যে তোমার যদি সংযোগে বিভব পার্থক্য 220 ভোল্ট হয়, তাহলে তোমার লাইটটি সর্বোচ্চ উজ্জ্বল হবে এবং প্রতি সেকেন্ডে সে 60 জুল তড়িৎ শক্তিকে আলো ও তাপ শক্তিতে রূপান্তর করতে পারবে। ঠিক আছে, এই কথাটা আমি যেটা বললাম এটাই লিখে দিবা, 2 এ 2 ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর এসি ডিসি কি? এসি আর ডিসি ডিরেক্ট কারেন্ট, আর এসি হলো অল্টারনেটিভ কারেন্ট। এখন অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ এটা হলো কারেন্টগুলো যাতায়াতের সময় দিক পরিবর্তন করতে পারে, ডিসি কারেন্ট দিক পরিবর্তন করতে পারে না। ডিসি কারেন্টের কি সোর্স হলো তড়িৎ কোষ, এটা মনে রাখবা। এমসিকিউ আছে, এমসিকিউ অনেক এমসিকিউ আসে। আইপিএস ইউপিএস কোনটা কি? আইপিএস এর ক্ষেত্রে জিনিসটা হলো, আইপিএসটা তড়িৎ যখন চলে যায় তারপরে তো আইপিএস এর ইউপিএস ইউজ করি। তো কি তড়িৎ যার কিছু মিলি সেকেন্ড পজ নেওয়ার পর আইপিএস আবার বিদ্যুৎ সঞ্চালন শুরু করে, কিন্তু ইউপিএস কোনো মিলি সেকেন্ড পজ নেয় না, ডিরেক্ট কানেকশন লস হওয়ার সাথে সাথে আবার ইউপিএস তড়িৎ সঞ্চালন স্টার্ট করে দেয়। এটা হলো এদের পার্থক্য। যেমন তড়িৎ সিস্টেম লস কি, লোডশেডিং কি, এগুলো তোমরা জানো। এগুলো হলো ক আর বেশি থেকে বেশি হলে খ, এইসবের জন্য দিছি। কিন্তু এই যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলে শেষ করতে পারতেছি না, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা 3 স্টার, এটা 5 স্টার। হ্যাঁ, এই যে 5 স্টার এইটা স্যার, এটা তড়িৎ ক্ষমতা, এই যে এটা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সবগুলো চ্যাপ্টারের আমি একটু টপিকগুলা বললাম, যেগুলো থেকে বিগত বছরের কোশ্চেন আসছে আর ইনশাল্লাহ এই বছরের কোশ্চেন আসবে। তো এইসব টপিকগুলো দেখবা, ঠিক আছে, দেখবা আর পড়বা। সবাই নামাজ পড়ে যাবা পরীক্ষা দিতে।
বাবা মার দোয়া তো অবশ্যই নিবা, তারা তো সবসময় করে, তারপরও নামাজ টামাজ পড়ে বিসমিল্লাহ বলে যাবা। জেনারেল সায়েন্স যথেষ্ট ইজি চ্যাপ্টার দেওয়া, এবং তোমার 6টা চ্যাপ্টার থেকে 8টা কোয়েশ্চেন আসবে, তুমি একটু প্ল্যানলি পড়লেই তুমি একটু ভালো করতে পারবা। হ্যাঁ, তো ভয় পাওয়ার কিছু নেই। তো সবাই পড়াও, ভালো মতো পড়াশোনা করো। কোনো কিছু লাগলে বা কোনো সমস্যা হলে, স্লাইডে কোনো সমস্যা হলে, আমার পড়াতে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা কমেন্ট সেকশনে। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, ওমেগা পরিবারের সাথে থাকার জন্য। সবাই ভাবেই আমাদের সাথে থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।